এবং হুম। খুব ব্যস্ত। না। আচ্ছা, বললাম কয়েকটা বিষয় জানার ছিল তোর কাছ থেকে। হুম। আহ, তার আগে বলি যে আপনি করে বলবো না তুই করে বলবো? তুই তুই আচ্ছা, বন্ধু হিসাবে। একদম। মাধ্যমিক ব্যাচ কোন ইয়ার? 1994। এইচএস 96। 1996। কোন স্কুল? জলপাইগুড়ি জেলা স্কুল। মানে জেলা স্কুলে কত বছর পড়েছিস? 12 বছর, ক্লাস 1 থেকে ক্লাস 1 থেকে 12। 12। তখন হেডমাস্টার মশাই কে ছিলেন? আমাদের সময় হেডমাস্টার মশাই আমরা পেয়েছি শ্যামাপ্রসাদ মজুমদার মহাশয়কে। জেলা স্কুলের স্মৃতি কেমন? স্কুলের স্মৃতির একটা আলাদা মাধুর্য আছে, এটা তো বলে বোঝানো সম্ভব না। এবার তো 150 বছর হতে চলেছে জলপাইগুড়ি জেলা স্কুলের। আচ্ছা। আর সেই সময় থেকে যতদূর জানি দেবম মিশ্র, হুম। মানে আমাদের বন্ধু হিসেবেই বলবো, হুম। একটা স্টার বলা যায়, মানে আমাদের খুবই জনপ্রিয় ছেলে। আচ্ছা, 1996 এইচএস, তারপরে কোথায় গেলি পড়াশুনো? 1996 এইচএস এর পর 1997 সালে জলপাইগুড়ি কমার্স কলেজ, অ্যাকাউন্টেন্সি অনার্স। অ্যাকাউন্টেন্সি অনার্স। তারপরে কলেজ কমপ্লিট করার পরে কলেজ করতে করতেই আমার প্রফেশনে চলে আসা আচ্ছা, 1997 থেকে। 1997 থেকে। হ্যাঁ, এই প্রসঙ্গে কিছু ব্যক্তিগত প্রশ্ন করা যেতে পারে? একদম একদম। 1996-এ এইচএস পাশ করে যখন অ্যাকাউন্টেন্সি অনার্স নিলি, হুম। তা আমরা সবাই ছিলাম বন্ধুরা সেখানে, আমাদের হুম। সবারই লক্ষ্য ছিল একটা গভর্নমেন্ট জব বা একটা প্রাইভেট সেক্টরে ভালো জব নেওয়ার। হুম। অনেক বন্ধুরা সেসব জায়গায় পৌঁছেও গেছে। হুম। সেখানে একমাত্র ব্যতিক্রম বলতে গেলে আমাদের কাছে তুই। হুম। প্রথম প্রশ্ন, এই ব্যতিক্রমী ভাবনাটা দেবম মিশ্রের মাথায় এলো কিভাবে? দেখ, ব্যতিক্রমী ভাবনার প্রথম ভাবনা তো যে আসলো হচ্ছে যখন আমি 1997-এ কমার্স কলেজে পড়াশোনা করছি, সেই সময় আমার বাবার রিটায়ারমেন্ট হলো। আচ্ছা। এবং বাবার রিটায়ারমেন্টের পর বাবা বলল যে সবাই তো গভর্নমেন্ট সার্ভিসে যায়, তা তুই আমি তো এলআইসিতে এত বছর কাজ করে আসলাম, তুই এলআইসি এজেন্সিতে কেন যাবি না? আচ্ছা। তা আমার এই বিষয়ে একটা জিনিস বলার, মানে এটা ফর্মাল বলা হবে না কি হবে জানি না, আমি খুব নর্মাল, তুই নর্মাল ভাবেই বল। আমি সবাইকে এই কথাটা বলি যে আমাদের প্রত্যেকের জীবনে না 3জন গুরু আমরা পাই। একজন জন্মগুরু, যে আমাদেরকে জন্ম দিয়েছেন; একজন শিক্ষাগুরু, যে আমাদেরকে, যার মাধ্যমে আমরা শিক্ষা পাই; এবং একজন কর্মগুরু। তা আমার জীবনে 1997 সালে কর্মগুরুর আবির্ভাব, এবং তিনি কে? মিস্টার সাগর সাহা মহাশয়। আচ্ছা। তার হাত ধরে আমার এই প্রফেশনে আসা, এবং আমি এলআইসি এজেন্সিতে প্রথম আমার শুরু করি, এবং তারপরে ওনার হাত ধরে আমি পথ চলতে শিখেছি, এবং কিভাবে আগামী দিন আমি এগিয়ে যেতে পারবো, কিভাবে এই প্রফেশনে আগামীতে কি ভবিষ্যৎ আছে, উনি আমাকে পথ দেখিয়েছেন এটার জন্য। বাবা বলল সেই জন্য এজেন্সি নেওয়া, নাকি নিজেরও একটা ইচ্ছা ছিল? সেই সময় তো ইচ্ছার বলে ব্যাপার অত বুঝতে পারিনি, বয়স অল্প ছিল। বাবা বলল ঠিক আছে, আমি একটা প্রফেশনে আসি। তারপরে যখন আমি আমার যে ডেভেলপমেন্ট অফিসার, আমার যে সাগর সাহা মহাশয়, ওনার সঙ্গে যখন আমার পরিচয় হলো, এবং উনি যখন ওনার গাইডেন্সে, ওনার সাথে কথা বলে, তখন আমার মনে হলো যে না, এটাই আমার প্রফেশন হতে পারে, এবং আমি এটাতেই অনেক দূর এগিয়ে যেতে পারি। মানে এই সাগর শাহর সঙ্গে পরিচয় কি সূত্রে হলো? ওনার সঙ্গে পরিচয় হলো এলআইসি এজেন্সির সূত্রেই। যখন বাবা আমাকে এলআইসি এজেন্সিতে নিয়ে আসলেন, হ্যাঁ। তখন কোনো ডেভেলপমেন্ট অফিসারের আন্ডারেই তো কোড নিতে হয়, সে সময় ওনার আন্ডারেই কোড নেওয়া হয়েছিল আর কি। সেটা 1997। 1997। আচ্ছা, সেই সময় কিন্তু একটা যতদূর আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা বলে, এলআইসি এজেন্সি বা যে কোনো এজেন্সি সম্বন্ধে একটা নাক সিটকানো ব্যাপার ছিল। সে তো ভীষণ ছিল। তো সেই জায়গা একটা বলা যায় না কি একটা বিরাট মাপের জাম্প বা রিস্ক? এইখানে একটা সবচেয়ে মজার ব্যাপার ছিল যেটা, যে আমাকে আমার ডেভেলপমেন্ট অফিসার উনি আমাকে বলেছিলেন, দেখো এই প্রফেশনে তো অনেক লোক আসে, সবাই বাই চয়েস, মানে বাই চান্স আসে, মানে কিছু আর হচ্ছে না, বা অনেক কিছু মানে করে ফেলেছি, একটা সাইড বিজনেস দরকার, সেই কারণে এলআইসি এজেন্সিতে আসা। আচ্ছা। কিন্তু বাই চয়েস কেউ এলআইসি এজেন্সিতে আসে না। সেই জন্য এই প্রফেশনটার কিন্তু গুরুত্ব আগামী দিনে বাড়বে, এবং পরবর্তীকালে সত্যিই দেখা গেছে যে ফিনান্সিয়াল অ্যাডভাইজারি বা ইন্স্যুরেন্স এজেন্সি, এই জাতীয় প্রফেশনে, বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, এই জাতীয় প্রফেশনে এখন লোক আসছে, এখন বুঝতে পেরেছে। 1997 থেকে তাহলে তোর এজেন্সির কাজ শুরু হলো। হ্যাঁ। মোটামুটি একটা জায়গায় গেলি, সেটা মোটামুটি কোন ইয়ার বলা যেতে পারে অ্যাপ্রক্সিমেট? আমি প্রথম এলআইসির ক্লাব মেম্বারশিপ আমার হয় হচ্ছে 2001। 2001। হ্যাঁ, 2001। তারপরে 2005 সালে আমি এলআইসির প্রথম চেয়ারম্যান ক্লাব মেম্বার, এবং তারপর থেকে আমার পথ চলা শুরু আর কি বলা যায়। আচ্ছা, মানে খুব দ্রুত উন্নতি বলতে পারি আমরা, সেই পরিসংখ্যান যদি মাপতে পারি। আর আরেকটা প্রশ্ন এখানে, যেটা বললি, আমরা দেখেছি সেই সময় থেকে যে
কোনো কিছু হচ্ছে না, সে এজেন্সি নিচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে বলছে একটা এলআইসি করুন, অমুক করুন, তুমুক করুন। সেখানে তুই কি মনে করিস যে এই প্রফেশনটার সঙ্গে পড়াশোনা সম্পূর্ণরূপে যুক্ত? 100%। যদি একজন মানে এডুকেটেড প্রফেশনাল ভাবে আমি ইন্স্যুরেন্স এজেন্সিকে অ্যাজ এ প্রফেশন হিসাবে নেব, হ্যাঁ। এরকম যদি কোনো মানসিকতার থেকে কেউ যদি আসে এই প্রফেশনে, তাহলে এখানে অনেক কিছু করে দেখানো যায়। এবং এটা আমরা জলপাইগুড়িতে আছি বলে বলছি, এবং আমি যখন এলআইসি এজেন্সির মাধ্যমে অনেক বাইরে গেছি, আমাদের ইন্ডিয়াতেই অনেক বাইরে অনেক কনফারেন্সে গেছি, তখন দেখেছি কত হাইলি এডুকেটেড লোক বা ডক্টরেট হাইলি এডুকেটেড লোক তারা এই প্রফেশনে এসছে। আরেকটা প্রশ্ন, তুই কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাকাউন্টেন্সি অনার্সে খুব ভালো রেজাল্ট করছিস আমরা জানি, সেখান থেকে এবং ভালো ছাত্রও ছিলি, সেখান থেকে তুই এই এলআইসি বা আজকে যে ইন্স্যুরেন্স জগতের বিরাট জায়গায় পৌঁছে গেছিস। এখানে কি আর্টস বা সায়েন্স বা কমার্স ফ্যাক্টর করে? না, এরকম কোনো ফ্যাক্টর করে না, সবটাই নিজের কাজের উপরে। এইখানে আসার পর এই প্রফেশনাল যে এডুকেশন গুলো আছে সেইগুলো করতে হবে প্রত্যেককেই। আচ্ছা, প্রফেশনালিজমের বিভিন্ন পড়াশুনো আছে। শুধু যে এলআইসি, আজকের দিনে যে শুধু এলআইসি এজেন্সি করবো তা না, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন একটা অপশন আছে, ডাইরেক্ট ইকুইটির কাজ করা যায়। আজকে ইনভেস্টমেন্ট প্রোডাক্টস এর মানে অনেক রকম ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আমরা এখানে পাই। তা সেই বিভিন্ন ইনভেস্টমেন্ট প্রোডাক্টের বিভিন্ন রকম কাজ আমরা করতে পারি, সবই করা যেতে পারে। এবং এটা দেখা যাচ্ছে 2000 যত ভুল না বলি 15-র পর থেকে একটা কিন্তু বিরাট চেঞ্জ আসছে, যে রিয়েল এস্টেটে টাকা ঢালার অপেক্ষা অনেকে মিউচুয়াল ফান্ডে টাকা ঢালছে বা রাখছে, ফান্ড রাখছে, বিশ্বাস করে রাখছে। তো এই ব্যাপারগুলো আগে আমাদের সামনে আসেনি, ছিল না আগে। কারণ কি, আগে আমরা অ্যাকচুয়ালি ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, যেটা আমরা এই পার্টে অনেক পরে আমাদের কাছে মানে কি বলবো, আমাদের অনেক অ্যাওয়ারনেস অনেক পরে এসছে, যখন আচ্ছা। বিভিন্ন টিভিতে চালু হয়েছে যে মিউচুয়াল ফান্ড সাহি হয়, বিভিন্ন অ্যাড শুরু হয়েছে, লোক জানতে পেরেছে যে মিউচুয়াল ফান্ডও একটা ইনস্ট্রুমেন্ট যেখানে আমি টাকা রাখতে পারি এবং যেখানে আমার টাকার একটা রিটার্ন জেনারেট হতে পারে, যে ভালো রিটার্ন জেনারেট হতে পারে। সেগুলো লোক এখন এসছে যে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট শুরু করব, যে ইন্স্যুরেন্স প্রোডাক্ট এবং ইনভেস্টমেন্ট প্রোডাক্টকে এখন লোক আলাদা করে দেখতে শিখেছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সকলের জন্য প্রশ্ন, দেববাম মিশ্র কি মনে করে কত বছর পর থেকে মানে জীবনের এই ইনভেস্টমেন্টে আসা উচিত বা একটা মানুষ ইনভেস্ট করতে পারে মোটামুটি? ইনভেস্টমেন্ট তো যখনই আমার আর্নিং স্টার্ট করলাম, আমি কোনো কিছুর মানে মাধ্যমে আমার আর্নিং স্টার্ট হলো, তখনই আমি ইনভেস্টমেন্ট স্টার্ট করা আমার উচিত। এবং আমি খুব ব্যক্তিগতভাবে মনে করি আমি যা আয় করি তার 30% যেন আমার ইনভেস্ট হয়। কারণ আমি যা আয় করি তার 70% আমি আজকের এনজয়মেন্টের জন্য রাখবো, আর আচ্ছা। 30% আমি আমার রিটায়ারমেন্টের এনজয়মেন্টের জন্য রাখবো। এখানে একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে যে একজন ছাত্র বা ছাত্রী তার আজকের দিনে এস্টাবলিশমেন্ট হয়ে বা রোজগার করতে মোটামুটি তার কিন্তু 25-26 বছর মিনিমাম লেগে যাচ্ছে। তাহলে তারপর থেকে সে ইনভেস্ট করবে নাকি ছাত্র জীবন থেকে যদি সে পারে? যেমন আমি এইচএস পাস করার পর কলেজ লাইফ থেকে প্রফেশন করছি, এই জাতীয় প্রফেশনে পড়াশোনার সাথে সাথে প্রফেশনকে চালিয়ে নিয়ে যাওয়া যায়। আচ্ছা, সুতরাং আমার মনে হয় যে প্রফেশনে স্টার্ট করে নেওয়া উচিত, পরবর্তীকালে তার যদি অন্য কোনো অপরচুনিটি থাকে তখন তাহলে এটাকে স্টপ করে সে দিকে চলে যাবে। কিন্তু আমার মনে হয় যে যখন সে শুরু হচ্ছে মানে আফটার যে হায়ার সেকেন্ডারি মানে 18 যখনই প্লাস হয়ে গেলাম, তখন আমি এই জাতীয় প্রফেশনে আসতে পারি। কারণ এখানে শেখার অনেক কিছু আছে, অনেক কিছু এক্সাম দেওয়ার আছে, অনেক কিছু আরো বেশি করে পড়াশোনা করার আছে। চয়েসটা নিজের কাছে, নিজেকে চয়েস করতে হবে, নিজেকে চয়েস করতে হবে। মানে যত আর্লি শুরু করা যায় ততটা ভালো। 100%। আচ্ছা, আর বিষয় হচ্ছে যে সবাই আমরা বন্ধুরা বা তার পরবর্তী জেনারেশন বা আগের জেনারেশনে প্রথম চয়েস চাকরি এবং সরকারি চাকরি, তারপরে না হলে প্রাইভেট জব। সেক্ষেত্রে তুই একটা নিজস্ব ধারা বজায় রেখে নিজস্ব, আমাদের বন্ধুদের মধ্যে একদম ব্যতিক্রমী তুই সেই ক্ষেত্রে। তো এটা বললি যে নিজের মধ্যে একটা ভাবনা চিন্তা আসছিল। তো আজকের দিনে নতুন জেনারেশনকে দেববাম মিশ্র কি বার্তা দিবে? দেখুন, সবাইকে একটা কথাই বলার যে আজকের যে নিউ জেনারেশন এর কাছে অনেক অপরচুনিটি আছে, আমাদের সময় এত অপরচুনিটি ছিল না। কিরকম? আজকে অপরচুনিটি বলতে আজকে সেই সময় এত প্রাইভেটাইজেশনের এত কোম্পানি ছিল না। আজকে তুই নিজে দাঁড়িয়ে দেখ না, জলপাইগুড়িতে আজকে কত প্রাইভেট কোম্পানির অফিস ওপেন হয়ে গেছে। তা সেখানে আমাদের কাছে সার্ভিসের অপরচুনিটি যেরকম আছে, নিজে কিছু করে দেখানোর অপরচুনিটি আছে। আজকের দিনে নতুন টার্ম এসছে যেটাকে আমরা বলি স্টার্ট আপ, তা এই জাতীয় অপরচুনিটিও আমাদের কাছে আছে। গভর্নমেন্ট বিভিন্ন সুযোগ দিচ্ছে যে আপনি স্টার্ট আপ করতে চান তাহলে আপনাকে আমরা এই হেল্প করবো, এরকম অনেক রকম সুযোগ সুবিধা আমরা শুনতে পাই। তা আমাকে আগে নিজেকে ডিসাইড করতে হবে যে আমি কিসে যাব, যে আমি সার্ভিসে যাব, আমি গভর্নমেন্ট সার্ভিস যেমন ধরে নিচ্ছি আমি WBCS বা এই জাতীয় হাই র্যাঙ্ক গভর্নমেন্ট সার্ভিসে যাব,
আমি কোনো প্রাইভেট আইটি সেক্টরে যাব, বা আমি আইটি সেক্টর জাতীয় যাব, বা আমি এই জাতীয় ফিনান্সিয়াল অ্যাডভাইজারি বা ইন্স্যুরেন্স এজেন্সির প্রফেশনে আসবো, এটা আমাকে নিজেকে ডিসিশন নিতে হবে। এটা তো বলা খুব টাফ, তবে হ্যাঁ প্রত্যেক জায়গায় অপরচুনিটি আছে এখন। আচ্ছা, মানে নতুন জেনারেশনের কাছে অপরচুনিটি আছে। হুম। মানে চাকরি নেই করে যে হাউতাস চলছে, এটাকে দেববাবু মিশ্র স্বীকার করে না। দেখ, জবের ইন্ডিয়ার যা পপুলেশন, সেই আন্দাজে জবের পরিসংখ্যানে হয়তো এখনো আমি সেটা সঠিক পরিমাপ তো আমার কাছে নেই, তবে হয়তো অতটা নেই, কিন্তু অপরচুনিটি নেই সেটা আমি মানবো না। অপরচুনিটি আছে, কিছু করে করা যেতেই পারে, মানে সবটাই নিজস্ব ইচ্ছার উপর। নিজস্ব ইচ্ছার উপর। আচ্ছা, আজকে তুই যে জায়গায় দাঁড়িয়ে আছিস 2025-এ বলবো আমি, হুম। এই মার্চ মাস, তো সেখানে তুই অনেকের কর্মসংস্থানের একটা উৎস। এই কর্মসংস্থানের উৎস হিসাবে দেববাবু মিশ্র নিজেকে কি মনে করে? মানে এতজনের কর্মসংস্থান তুই করে দিচ্ছিস, তোর উপর ডিপেন্ডেন্ট অনেকগুলো পরিবার আছে, অনেকে আছে, তো সেই জায়গায় নিজেকে কতটা স্যাটিসফ্যাক্টরি লাগছে আজকের দিনে দাঁড়িয়ে? স্যাটিসফ্যাক্টরি না, জলপাইগুড়ির মতো একটা ছোট শহর থেকে আমরা একটা ছোট ফার্ম চালাচ্ছি, এবং তাতে আমাদের অফিসে যারা আমাদের সাথে আছে, আমরা সবাই বন্ধুর মতো একই ফ্যামিলির মতো থাকতে চাই, তারা আছে। তো এটা একটা খুব ভালো ব্যাপার যে সবাই আমার সাথে জুড়ে আছে আর কি, তারা একটা আর্নিং সোর্স আমরা তৈরি করে দিতে পেরেছি, এটা তো সত্যিই ভালো লাগে। মানে চাকরি করব আর আমি চাকরি দেবো, দুটোর মধ্যে একটা বেশ পার্থক্য আছে। এরকম ব্যাপার না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে, একটা প্রফেশন আমি স্টার্ট করেছিলাম, আজকের দিনে দাঁড়িয়ে আমার হয়তো লোকবল দরকার, হয়তো আমার ম্যান পাওয়ার দরকার, হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় যে না, আমার আরো যদি দুটো হাত, তিনটে হাত, চারটে হাত হয়, তো সেইভাবে ওরা এসে আমার সাথে জুড়েছে সবাই, আর প্রত্যেকেই ভীষণ ভালো, প্রত্যেকেই খুব সাপোর্ট করে আমার এই অফিসকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমরা বন্ধুরা যারা আছি বা তোকে যারা চেনে, জলপাইগুড়ি তাবড় তাবড় যারা আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের কাছে সব থেকে বেশি ভরসা করার জায়গা দেববাবু মিশ্র। এই জায়গাটা কিভাবে তৈরি করলি? এই জায়গাটা তৈরি করতে, আজকে দেখ, আমার প্রফেশনের তো 27 বছর কমপ্লিট হয়ে গেল, 27 ইয়ার্স। আচ্ছা, এই 27 বছর ধরে একই জায়গায় কাজ। অনেক লোক আমাকে বলতো, এলআইসি এজেন্সি করছো, আর 2 দিন পরে তো তুমি আর এজেন্সি করবে না, তখন আমি কার কাছে যাব? ঠিক। আমি সবাইকে একটা বিশ্বাস দিয়েছি যে না, আমি এই প্রফেশনে আছি, এই প্রফেশনই করছি এবং এই প্রফেশনই করে যাব। আমি অন্য কোনো প্রফেশন চেঞ্জ করব না, মানে আমি আমার লাইনকে চেঞ্জ করব না, যেটা অনেকে আমি করেছি। আমার সময় অনেকে এলআইসি এজেন্সি নিয়েছে, পরবর্তীকালে চাকরিতে চলে গেছে, কিন্তু আমি আমার প্রফেশনকে ধরে রেখেছি। এটাই একটা সবচেয়ে বড় ট্রাস্টের জায়গা। দ্বিতীয়ত, একই কাজ, একই প্র্যাকটিস আজকে 27 বছর ধরে আমরা করে চলেছি। আরেকটা বিষয় দেখি, তুই খুব ভালো গাইড করতে পারিস, মানে ফিনান্সিয়ালি ক্ষেত্রে খুব ভালো গাইড করিস। এটা নিয়ে কি রোজ পড়াশোনা মোটামুটি করতে হয় তোকে? অবশ্যই পড়াশোনা করতে হয়। বিভিন্ন রকম এডুকেশনাল এক্সামিনেশন বা এই যে লাইসেন্সিয়েট এক্সাম বা এনআইএসএম এর বিভিন্ন এক্সাম আমি পাশ করেছি অলরেডি। আচ্ছা, আর বিভিন্ন প্রোগ্রাম তুই অ্যারেঞ্জ করিস, বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট ব্যক্তিরা আসেন, তাদেরকে অ্যারেঞ্জ করিস। এই ব্যাপারটা মানে কিভাবে দেখছিস? মানে এটা কি অ্যাটেন্ড করা উচিত? দেখ, প্রথমত আমাদের জলপাইগুড়িতে প্রথমে বললাম না যে মিউচুয়াল ফান্ডস রিলেটেড অ্যাওয়ারনেস মানুষের মধ্যে আগে ছিল না, কম ছিল। আগে যদি তুই দেখিস, আজ থেকে 7-8-10 বছর আগে যদি দেখিস, কম ছিল একদম। তখন আমরা চিন্তা করলাম যে জলপাইগুড়ি শহরে যদি আমরা ছোট ছোট করে ইনভেস্টার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যায়, এবং এতে আমাদের যে স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবিও বলছে যে হ্যাঁ, এরকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য এই সাপোর্ট সেবি করছে বা বিভিন্ন এমসিরা করছে, তখন আমরা এগিয়ে আসলাম যে ইনভেস্টার্স মিট, ইনভেস্টার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এগুলো করে লোকের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে হ্যাঁ, মিউচুয়াল ফান্ডও আপনার পোর্টফোলিওর ঝুলিতে একটা ইনস্ট্রুমেন্ট হতে পারে। তার মানে যেই কাজে তুই দীর্ঘদিন ধরে যুক্ত, সেখানে একটা ভালো সার্ভিস দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছিস পাবলিককে, মানে সাধারণ মানুষকে? সার্ভিস তো অবশ্যই, কারণ এটা সার্ভিস ইন্ডাস্ট্রি। আচ্ছা, আমি যদি কাউকে, মানে কি হয়, আমি যদি কোনো একটা ইনভেস্টমেন্ট প্রোডাক্টের সার্ভিস পার্টটা চালু না থাকে আমাদের, বা সার্ভিস ইন্ডাস্ট্রি যদি সার্ভিস না পায়, তাহলে লোক যাবে কেন? আচ্ছা। তা এই জায়গায় দাঁড়িয়ে আজকে কি মনে হচ্ছে? জীবনে সফলতা তো আমাদের শেষ নেই, এভারেস্টে উঠলেও মনে হয় যে আরো চাঁদে কেন উঠলাম না। তাও জীবন সম্বন্ধে তোর বক্তব্য, নিজের জীবন সম্বন্ধে বলবো। না, আমার খুব ভালো লাগে। আমি এই প্রফেশনটাকে, মানে হয় না জব স্যাটিসফ্যাকশন, আমার এই প্রফেশনটা আমি ভীষণ ভালোবাসি এবং আমার প্রফেশনটা করতে আমার খুব ভালো লাগে। এটা সবচেয়ে বড় জিনিস আমার। এবং আমাকে তোরাও জানিস যে আমি কিভাবে এনার্জি সহকারে প্রফেশন করি, কারণ আমাকে লোকের সাথে মিশতে খুব ভালো লাগে। এবং আমার যেই বয়সে আমরা যখন কলেজে পড়তাম, আমি একটা মজার গল্প বলি যে তখন আমাকে আমার বন্ধু বান্ধবের সংখ্যা এত বেশি ছিল, তোরাও ইয়ার্কি মারতি যে দেববামের দেখ, যেখানেই বাইক নিয়ে যায় মাথা নাড়ায় এরকম করে, যে বন্ধু বান্ধবের সংখ্যা বেশি। তা সেই জিনিসটাই আমার কাজে লেগেছে এবং আমি লোকের সাথে মিশতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি।
এবং আমার মনে আছে কলেজের প্রফেসররা এসএম থেকে শুরু করে এসকেএম সবাই তোকে বলতো যে দেবম তুমি যা কথা বলো ক্লাসে কথা বলো সেই কথাই আজকে কাজে লাগলো। হ্যাঁ, এটা বলা যেতে পারে সবকিছু ক্ষেত্রে। যাই হোক, দারুণ লাগলো তোর সঙ্গে কথা বলে। আগামীতে আরো প্রচুর প্রশ্ন রয়ে গেল। সংক্ষিপ্ত আকারে দেবম মিশ্রকে মানে প্রকাশ করার একটা স্পর্ধা নিলাম, জানি না কতটুকু সফল হব। আগামীতে আরো প্রশ্ন নিয়ে আসবো। থ্যাংক ইউ।